ডিডি কিষান, পরিবর্তিত ভারতের গর্ব। মাটি থেকে ওঠা কান্না এখন চিৎকারে পরিণত হয়েছে। আমরা বীজ বপন করছি, কিন্তু বিশ্বাসের ফসল শুকিয়ে যাচ্ছে। বিষ কেবল খেতে নয়, আমাদের শিরা ও পুশিরায় পৌঁছে যাচ্ছে। তাই এখন সময় এসেছে আমাদের আওয়াজ ওঠানোর, পরিবর্তন আনার এবং কিছু করার। আজ আপনারা সবাই জানেন আমরা বুলন্দশহরে পৌঁছেছি। হ্যাঁ, বুলন্দশহর হলো সেই ভূমি যেখান থেকে সেই আওয়াজ উঠবে যা দেশের প্রতিটি কোণে পৌঁছে কৃষকদের কাছে পৌঁছবে। হ্যালো, আমি অঞ্জু সিং। তাই আজকের কৃষি চৌপালে আমরা আইপিএম অর্থাৎ সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা সম্পর্কে বলবো। এখানে কেবল প্রশ্ন থাকবে না, উত্তরও থাকবে এবং সমাধানও থাকবে। ভয় থাকবে না, দিক নির্দেশনা থাকবে এবং একই সাথে বিষের কথা হবে না, জমির সাথে সম্পর্কিত জীবনের কথাও থাকবে। তাই এখানে সবাই আমাদের অতিথিদের একটি প্যানেল আছে, বিজ্ঞানীরা আছেন, বিশেষজ্ঞরা আছেন এবং আপনারাও কৃষক। এবং এখানে আপনারা কেবল একজন দর্শক নন, বরং একটি বিপ্লব অংশগ্রহণকারী। তাহলে চলুন জোরে হাততালি দিয়ে অনুষ্ঠানটি শুরু করি। যেমনটি আমরা বলেছি, এখানকার সকল কৃষকই অংশীদার। আইপিএম হলো এমন একটি পদ্ধতি যেখানে আমরা সেই কৌশলগুলি ব্যবহার করি যেখানে ন্যূনতম রাসায়নিক ব্যবহার করতে হয় অথবা একেবারে রাসায়নিক ব্যবহার করতে হয় না। এবং আমাদের সাথে থাকা অতিথিদের প্যানেল, যারা আমাদের গাইড, আমাদের সাহায্য করবে এবং ব্যাখ্যা করবে কিভাবে করতে হবে এবং কি করা উচিত নয়। আসুন আমরা প্রথমে ডক্টর অজন্তা বিরহজি, প্রধান বিজ্ঞানী, আইসিআর এনআরআই আইপিএম, নিউ দিল্লি থেকে ওনাকে স্বাগত জানাতে চাই। অনেক অনেক স্বাগত। আপনারা সবাই হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান। আমাদের সাথে ডক্টর শ্রবণ মানভার হালদারজি আছেন। খুব আন্তরিক স্বাগত, প্রধান বিজ্ঞানী, আইসিআর এনআরআই আইপিএম, নিউ দিল্লি। এবং আপনি আমাদের বলবেন আখের ফসলে আইপিএম গ্রহণের সুবিধা কি। এবং আমাদের সাথে আছেন ডক্টর অনুপ কুমার, সিনিয়র বিজ্ঞানী, আইসিআর এনআরআই আইপিএম, নিউ দিল্লি। ধানে আইপিএম কিভাবে গ্রহণ করা যেতে পারে এবং কিভাবে আমরা সমন্বিতভাবে রাসায়নিক ব্যবহার করতে পারি যাতে আমরা প্রকৃতির আশীর্বাদ এবং ঐতিহ্য, যা আমাদের ঐতিহ্যতা, ব্যবহার করতে পারি। তাহলে দেখুন, চপাল সাজানো হয়েছে এবং কৃষকদের মুখেও আমরা উৎসাহ দেখতে পাচ্ছি, কারণ এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিজ্ঞানী এবং কৃষকরা আছেন এবং আমরা একটি নতুন পথ বেছে নেওয়ার চেষ্টা করছি। কিভাবে আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারি, প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে কিভাবে আমরা একটি নতুন ছবি তৈরি করতে পারি, কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিশুদ্ধ খাদ্য সরবরাহ করতে পারি, আমরা তাদের জন্য প্রচেষ্টা করছি। তাই এগিয়ে যাওয়ার আগে আসুন একটি রিপোর্ট দেখি যা আপনাকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করবে আইপিএম কি, কেন আমরা এটিকে সময়ের প্রয়োজন বলছি। দেখা যাক। দেখুন, রাসায়নিক ওষুধের নির্বিচার ব্যবহারের কারণে ফসলে বিষাক্ত অবিষাক্তাংশের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই অবিষাক্তাংশ দীর্ঘ সময় ধরে থাকে, বিশেষ করে শাকসবজি এবং ফলের ক্ষেত্রে। এই ফল এবং সবজির ব্যবহার মানুষের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলছে। আসলে অনেক রাসায়নিক কীটনাশক কার্সিনোজেনিক। এছাড়াও অনেক সময় অবিষাক্তাংশের পরিমাণ রপ্তানির জন্য নির্ধারিত সীমা অতিক্রম করে। এমন পরিস্থিতিতে ক্রেতা দেশ আমাদের কৃষিপণ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি বছর ধান, তুলা, ফল এবং সবজি, মশলা এবং ফুলের মতো বিভিন্ন ফসলে ৬৭,০০০ টন কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, যার মোট মূল্য ২,২৫,০০০ কোটি টাকা। এইভাবে আমরা বলতে পারি যে এই কীটনাশকগুলি ফসলের খরচ বাড়ায়, যার ফলে কৃষকদের নিট লাভ হ্রাস পায়। এছাড়াও রাসায়নিক ওষুধগুলি আরও অনেক সমস্যা তৈরি করছে, যেমন কিছু সময়ের পরে ক্ষতিকারক পোকামাকড় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এইভাবে প্রতিরোধ গড়ে তোলা পোকামাকড়ের উপরে কীটনাশকের প্রভাব খুব কম হয়। অন্যদিকে এই ওষুধগুলি ক্ষতিকারক এবং উপকারী পোকামাকড়ের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয় না এবং স্প্রে করার সময় কেবল ক্ষতিকারক পোকামাকড়ই নয়, বন্ধুত্বপূর্ণ পোকামাকড়ও মারা যায়। সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা অর্থাৎ আইপিএম এই সমস্ত সমস্যার সমাধান। এতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার অনেকাংশে হ্রাস পায়। এছাড়াও এই পদ্ধতিটি পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ বলে বিবেচিত হয়।
সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনায় অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়, যার মধ্যে রয়েছে ফসলের ঘূর্ণন, খরচ ভিত্তিক নিয়ন্ত্রণ, ভালো বীজ নির্বাচন, জৈব নিয়ন্ত্রণকারীর সাহায্যে গাছের মধ্যে সঠিক দূরত্ব, বীজ এবং মাটি পরিশোধন, নিম তেল, ফেরোমন ফাঁদ, আলোক ফাঁদ, হলুদ এবং নীল আঠালো ফাঁদ ব্যবহার, রাসায়নিক নিয়ন্ত্রণ শেষ অবলম্বন হিসাবে করা হয়। এর ব্যবহার কৃষককে আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে সীমাবদ্ধ। তাহলে আপনি রিপোর্টটি দেখেছেন এবং আমরা রিপোর্টে অনেক কিছু অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, কিন্তু এখন আমরা সরাসরি বিজ্ঞানীদের সাথে কথা বলবো এবং কৃষকদের সমস্যাগুলি জানবো। তাই ডক্টর অজন্তা দিয়ে শুরু করা যাক। ম্যাডাম, আইপিএম, যাকে আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বলছি, তার অর্থ হলো কিভাবে আমরা সমন্বিত পদ্ধতিতে কীটপতঙ্গ পরিচালনা করতে পারি, পোকামাকড় এবং রোগ নিয়ন্ত্রণ করতে পারি। এটি কি এবং কেন এর প্রয়োজন? দেখুন, আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থা হলো এমন একটি ব্যবস্থা যেখানে আমরা বিভিন্ন কার্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে আমাদের ফসলের আক্রমণকারী কীটপতঙ্গ এবং রোগ নিয়ন্ত্রণ করি। এখন এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে কেন এই ব্যবস্থাপনার প্রয়োজন হয়েছিল বা কেন আইপিএম প্রয়োজন হয়েছিল। কারণ ভারতে প্রতি বছর আমাদের ফসলে ৬৭,০০০ টন কীটনাশক প্রয়োগ করা হচ্ছে এবং এর প্রতিকূল প্রভাব ক্রমাগত আমাদের পরিবেশ, আমাদের স্বাস্থ্য, আমাদের কৃষকদের স্বাস্থ্য এবং ভারসাম্য তৈরির জন্য উপস্থিত পোকামাকড় বন্ধুদের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে। এগুলোর ওপরেও খুব নেতিবাচক প্রভাব পড়ছে এবং অবশিষ্টাংশগুলো ক্রমাগত বাইরে বেরিয়ে যাচ্ছে। তা আমাদের মাটির স্বাস্থ্যের জন্য খুব খারাপ প্রভাব ফেলছে। অতএব পরিস্থিতি খুবই উদ্বেগজনক। অতএব সময় মতো কীটপতঙ্গ ব্যবস্থাপনা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি আপনার কাছে আসতে চাই হলধরজি। আমরা জানি যে এটি আখের বলয় এবং অনুষ্ঠানের আগে আমরা কিছু কৃষকের সাথে কথা বলেছিলাম এবং তারা বলেছিলেন যে ম্যাডাম, দয়া করে আখ সম্পর্কে বলুন। আখ নিজেই একটি খুব প্রিয় ফসল এবং আমাদের এখানকার কৃষকেরা আমাদের জন্য মিষ্টি নিয়ে আসে। তবে এর সাথে একটি চ্যালেঞ্জও রয়েছে। রেড রটের মতো রোগ রয়েছে যা সেই সব আখের জাতগুলিকে প্রভাবিত করছে যাদের ভালো পুনরুদ্ধার আছে, যাদের ভালো ফলন আছে, কিন্তু চ্যালেঞ্জও আছে। তাহলে কি আইপিএম এর সমাধান হতে পারে এবং যদি সম্ভব হয় তাহলে কিভাবে? রাম রাম কৃষক ভাইয়েরা, আমি আপনাদের বলতে চাই যে আখ ভারতের একটি প্রধান ফসল এবং যদি দেখা যায় তাহলে এটি আপনাদের উত্তরপ্রদেশ এলাকার প্রধান ফসল এবং আপনাদের এই অঞ্চলে সর্বাধিক আখ চাষ করা হয় এবং এতে আক্রমণকারী প্রধান রোগ এবং পোকামাকড় আপনি তাদের ৩ বা ৪টি প্রধান রোগ হিসেবে বিবেচনা করতে পারেন। আমরা বিভিন্ন বিজ্ঞানীদের দ্বারা এর মধ্যে ২০০ থেকে ২৫০টি রেকর্ড করেছি। তবে প্রধান রোগগুলি ৪ থেকে ৫টি। প্রথমত, যেমন আপনি বলেছিলেন, রেড রট এই অঞ্চলের এবং এর সবচেয়ে বড় সমস্যা আমাদের সিও ০২৩৮ জাতের চিনির পরিমাণ খুব ভালো এবং এটি সর্বোচ্চ উৎপাদন দেয়। তবে রেড রডের মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এবং দ্বিতীয়টি হলো টপ বোরার। এই দুটি সমস্যা এই অঞ্চলে এবং ভারতে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে। তাই আমি আপনাদের বলতে চাই যে রেড রডের জন্য প্রথমে আপনাকে আপনার আখের সেটের বীজ শোধন করতে হবে এবং তার আগে আপনাকে নির্বাচন করতে হবে, কারণ রেড রট রোগ সেট থেকে আসে। সেটের ভিতরে আপনি যে লাল পচা রোগ দেখতে পান, যদি আপনি আপনার শেড নির্বাচন করার সময় এটি সংশোধন না করেন তাহলে সেই রোগটি চলে যাবে। তাই সবচেয়ে ভালো কথা হলো আপনার ৫০ থেকে ৬০% নিয়ন্ত্রণের মাধ্যমেই করা হবে। দ্বিতীয়ত, এরপরে কি করতে হবে তা হলো আমরা ট্রাইকোডার্মার মতো জৈবিক নিয়ন্ত্রণ সম্পর্কে বলবো। যদি আপনি বীজ শোধন করে আখের সেটগুলি চিকিৎসা করেন তাহলে এর নিয়ন্ত্রণ খুব সহজ হতে পারে। এছাড়াও লখনৌতে ভারতীয় আখ গবেষণা ইনস্টিটিউট রয়েছে। তারা ২টি জাত উদ্ভাবন করেছে যা রেড রট প্রতিরোধী এবং তাদের নাম হলো সিও লখনৌ ১৪২০১ এবং সিও লখনৌ ১৬২০২। এই দুটি জাত খুব ভালো বলে প্রমাণিত হয়েছে এবং আপনি আগামী সময়ে এগুলি ব্যবহার করতে পারেন। তবে দ্বিতীয় জিনিসটি আসে যে আমরা এই জাতটি রোপণ করতে চাই। আপনি যদি এই জাতটি রোপণ করতে চান তাহলে রেড রট নিয়ন্ত্রণের জন্য আপনাকে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার মাধ্যমে বীজ শোধন করতে হবে, যা আমরা আপনাকে বলেছি। আপনি এই জাতটি করতে পারেন এবং দ্বিতীয়ত আপনাকে এর সেটটি ভালোভাবে শোধন করতে হবে।
কোয়েম্বাটুরে আমাদের আরেকটি ইনস্টিটিউট আছে, এটি একটি ভ্যাকিউম মেশিনও তৈরি করেছে। যদি আপনি এতে বীজ শোধন করেন তাহলে এটি ভালোভাবে শোধন করা হয়। সুতরাং এটি বলা যায় না যে একজন কৃষক কেবল সম্মিলিতভাবে একত্রিত হয়ে এবং সেই মেশিনটি কিনে এটি পেতে পারেন আর তোমার আখের সেটগুলো শোধন করা হবে। যেহেতু কৃষকেরা আগে আমার সাথে কথা বলছিলেন, আপনি ক্যামেরার সামনেও আমার সাথে কথা বলতে পারেন এবং আখ সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কিনা দেখতে পারেন। আমি ডাক্তারের কাছে আখ সম্পর্কে জিজ্ঞাসা করছি। আখের ফসলে কোন পোকামাকড় এবং রোগ আক্রমণ করে এবং আমরা কিভাবে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার সুবিধা নিতে পারি? আমি ইতিমধ্যেই আপনাদের বলেছি যে এই এলাকায় 2 বা 3টি কীটপতঙ্গ আছে। এগুলো হলো আপনার টপ বোরার, আর্লি সুট বোরার এবং ইন্টারনেট বোরার। এগুলো হলো সবচেয়ে বেশি আক্রমণকারী কীটপতঙ্গ এবং অন্য দুটি হলো রেড রট, যাকে রেড রট বলা হয়, এবং অন্যটি হলো পোকা বোয়িং। এটিও এই অঞ্চলে একটি ক্রমবর্ধমান সমস্যা। তাই এগুলো সব নিয়ন্ত্রণ করুন, কারণ আমি খবরে পড়েছি যে এখানকার বেশিরভাগ কৃষক কোরাজন ব্যবহার করছেন। এর ফলে যা ঘটছে তা হলো টপ বোরার প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে এবং এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি 4 থেকে 5টি স্প্রে করেছেন, তাই আমরা IPM এ আপনাকে এটাই বলছি, যদি আপনাকে ETL এর সীমার বাইরে ওষুধ ব্যবহার করতে হয় অথবা যদি আপনার প্রকোপ খুব বেশি হয় এবং কৃষক শুরু থেকে আগে এটি দেখেননি, তাহলে আপনি শেষ পর্যন্ত ওষুধটি ব্যবহার করতে পারেন। যদি আপনি টপ বোরার কীটপতঙ্গের সমস্যার সম্মুখীন হন, তাই ট্রাইকোকার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ট্রাইকোকার্ডের সাহায্যে আপনি সহজেই এটি নিয়ন্ত্রণ করতে পারেন। তবে আপনাকে এটি জমিতে 2 থেকে 3 বার প্রয়োগ করতে হবে এবং এর অর্থ হলো 1 হেক্টরে 4 থেকে 5টি কার্ড থাকে। একটি কার্ডে প্রায় 20,000 ডিম থাকে। যদি আপনি আপনার জমিতে এটি 3 থেকে 4 বার প্রয়োগ করেন, তাই আমরা বলি যে এই জাতীয় জীব নিয়ন্ত্রণের জন্য জৈবিক নিয়ন্ত্রণ খুবই ভালো। তাছাড়া একটি ফেরোমন ফাঁদ আছে যার সাহায্যে আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারেন। হ্যাঁ, আমরা বলতে পারি যে আমাদের কৃষকরা বিভিন্ন পদ্ধতিতে সুবিধা নিতে পারেন। আমি ডক্টর অনুপ কুমারজির সাথে কথা বলতে চাই। স্যার, যেমন এখানে প্রচুর পরিমাণে আখ চাষ করা হয়, তেমনি ধানও এমন একটি ফসল যার মরশুমও চলছে। আমাদের কৃষকরা খুব ব্যস্ত। আমার মনে হয় কিছু কৃষক তাদের কাজ ছেড়ে এখানে এসেছেন, তাই যদি তাদের কিছু সুবিধা হয়, ধানে IPM কিভাবে ব্যবহার করা হতে পারে, এটি সঠিক সময় কখন আর এটি কিভাবে হয়? ধানে IPM, প্রায় সবাই নিশ্চয়ই IPM শব্দের অর্থ বুঝতে পেরেছেন। সমন্বিত কীট ব্যবস্থাপনা, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। কীটপতঙ্গ কি? যা ফসল ধ্বংস করছে সেটাই কীটপতঙ্গ, তাই না? আপনি এটি পরিচালনা করতে হবে। ব্যবস্থাপনার লক্ষ্য হওয়া উচিত দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করা, তাই না? এবং এখানে সমন্বিত আসে যখন আপনি এটি কেবল একটি জিনিস দিয়ে করেন, অর্থাৎ শুধু রাসায়নিক, তাহলে এটি এক হয়ে যায়। সমন্বিত মানে আপনার দেশীয় জিনিস, জৈব জিনিস এবং প্রয়োজনের রাসায়নিক। যখন আপনি সমস্ত কিছু একত্রিত করে করছেন, তখন এটি আপনার সমন্বিত কীট ব্যবস্থাপনা। আপনি যখন ধানের কথা বলেন, তখন ধানে আপনার প্রধান সমস্যা কি? কাণ্ড ছিদ্রকারী পোকা। কি এটা? কাণ্ড ছিদ্রকারী পোকা, তাই না? বাকানা রোগ আছে, তোমার BPH ব্রাউন প্ল্যান্ট টপার আছে, অনেক সমস্যা। এগুলো ছাড়াও একটি বড় সমস্যা হলো তোমার কীটনাশকের কারণে ফসলে অবিষাক্তাংশ আসছে। অবিষাক্তাংশের কারণে আমরা যে চাল রপ্তানি করি, বিশেষ করে বাসমতি চাল, ভালো দাম পায় না এবং ফিরে আসে। তাই আমরা এখানে ভালো দাম পাই না। তাই আমরা উৎপাদন করেছি কিন্তু দাম পাইনি। তাই এখন আমাদের ধানে IPM গ্রহণ করতে হবে এবং জৈব পদ্ধতির মতো ভালো মানের ধান উৎপাদন করতে হবে, কিন্তু ফলন কম হবে না। তাহলে IPM এ তোমার কি করতে হবে? তোমাকে সামগ্রিকভাবে শুরু করতে হবে। পুরো ফসলের স্বাস্থ্য বিবেচনা করে মাটি থেকে শুরু করতে হবে। প্রথমে তোমাকে যা করতে হবে তা হলো জমিতে সবুজ সার রোপণ করতে হবে। ধইঞ্চা সোনায় মুগ লাগাতে হবে। সবুজ সার চাষের পর যখন আপনি নার্সারি তৈরি করবেন, তখন নার্সারিটি সুস্থ থাকা উচিত। এর জন্য আপনি যে বীজ কিনেছেন তা নির্ভরযোগ্য উৎস থেকে নির্বাচন করা উচিত এবং বীজ শোধন করা উচিত। বীজগুলিকে কার্বন ডাই অক্সাইড দিয়ে শোধন করা হয়। যদি আপনি জৈব পদ্ধতিতে চাষ করেন, তাহলে আপনাকে প্রতি কেজি বীজের জন্য 10 গ্রাম হারে ট্রাইকোডার্মা ছত্রাক দিয়ে বীজ শোধন করতে হবে এবং আপনি চারা রোপণ করেছেন। এরপর চারা উপড়ে ফেলার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। নার্সারিটি জল দিয়ে পূর্ণ করতে হবে যাতে উপড়ে ফেলার সময় চারা ভেঙে না যায়। সেই সময় গাছগুলি উপড়ে ফেলা হবে, কিন্তু শিকড় ভেঙে যাবে না। যদি শিকড় ভেঙে যায় তাহলে রোগ আরও তীব্র হবে। এটি ছত্রাক প্রবেশের একটি সহজ উপায়। চারা উপড়ে ফেলার পরে চারা রোপণের আগে চিকিৎসা করা প্রয়োজন। আপনি চারাগুলি কি দিয়ে চিকিৎসা করবেন? কিওডোমোনাস, একটি জৈব ব্যাকটেরিয়া। হ্যাঁ, কীটনাশক বা মানুষের ব্যবহৃত যে কোনো রাসায়নিক কিছু সময় পরে ধ্বংস হয়ে যায়। যেখানে জৈব ব্যাকটেরিয়া বা ছত্রাক জমিতে যাবে, সেখানে থাকবে, আরও বৃদ্ধি পাবে এবং এটি আপনার ফসলকে দীর্ঘ সময়ের জন্য অনেক রোগ থেকে রক্ষা করবে। কৃষকেরা যদি এই পরিকল্পনা অনুসরণ করে তাহলে খরচও অনেক কমে যাবে। দেখুন, আপনি যেমন অজন্তা ম্যামকে বলেছিলেন প্রচুর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যার ফলে কৃষকদের ক্ষতি হচ্ছে এবং খরচও বাড়ছে। তাহলে আসুন কৃষকদের কাছ থেকে এই ধরনের প্রশ্নগুলি নেওয়া যাক। আমাদের একজন কৃষক ধান চাষ করেন।
আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করতে চাই যে কীটনাশক ও বিষ ছাড়াই আমরা কিভাবে আইপিএম এর মাধ্যমে ধানের বেশি ফলন পেতে পারি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আজকাল আমরা যে ধান রোপণ করছি তাতে কাণ্ড ছিদ্রকারী পোকা এবং বাকানা রোগের বিশাল সমস্যা রয়েছে। তাহলে আইপিএম এর মাধ্যমে আমরা কিভাবে এটি প্রতিরোধ করতে পারি? যেমনটি আমরা ইতিমধ্যে আইপিএম এর 2টি ধাপ সম্পর্কে বলেছি, আমি আপনাকে বীজ শোধন এবং উদ্ভিদ শোধন সম্পর্কে বলেছি। এর আগে আমি বীজ শৃঙ্খল সম্পর্কে বলেছিলাম, একটি ধাপ বাদ দেওয়া হয়েছিল যে যখন আপনি আপনার বাড়ি থেকেও যে কোনো বীজ ব্যবহার করছেন তখন আপনার বীজটি 2% লবণ দ্রবণে রাখা উচিত। ঠিক আছে, এর সাথে কি হবে, হালকা বীজ ভাসতে থাকবে এবং ভারী বীজ স্থির হয়ে গেলে সুস্থ থাকবে। তাই সেই বীজটি নিয়ে 3-4 বার জল দিয়ে পরিষ্কার করুন। শৃঙ্খলে এটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি সিউডোমোনাস দিয়ে গাছ চিকিৎসা করছেন, তারপরে আপনি এটি স্বাভাবিক উপায়ে জমিতে রোপণ করবেন। হ্যাঁ, এখন রোপণের আগেও একটি ধাপ হলো কাণ্ড ছিদ্রকারী পোকা আছে কিনা। জমিতে রোপণের আগে আপনার নার্সারির উপরে 3 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার পাতা ভেঙে সরিয়ে ফেলা উচিত, কারণ কাণ্ড ছিদ্রকারী পোকা নার্সারিতে ডিম পাড়ে, সুতরাং আপনার ডিম সেখানেই শেষ, তারা জমিতে পৌঁছাবে না, সুতরাং আপনার সমস্যা আরও বাড়বে না। এখন ধরে নিন জমিতে রোপণ করা হয়েছে, এখন প্রতিস্থাপনের সময় আপনাকে যে বিষয়টিতে মনোযোগ দিতে হবে তা হলো এক জায়গায় কমপক্ষে 2টি গাছ লাগাতে হবে, আর প্রতিস্থাপনটি এক লাইনে করতে হবে এবং 3 থেকে 4 মিটার দূরত্বে 1 ফুট প্রায় 40 সেন্টিমিটার জায়গা ছেড়ে দিতে হবে, যা হাঁটার জন্য উপযোগী হবে এবং বাতাস চলাচলও ভালো হবে। এরপরে আপনাকে যা করতে হবে তা হলো মাঠ পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণ ছাড়া আইপিএতে আইপিএম করা যাবে না। আপনাকে সাপ্তাহিক ব্যবধানে পর্যবেক্ষণ করতে হবে এবং দেখতে হবে যে কোনো পোকামাকড় আসছে কিনা। আপনি সহজেই কাণ্ড ছিদ্রকারী পোকার ডিম শনাক্ত করতে পারবেন। আমরা এখানে এই মথের ছবিটিও দিয়েছি, ছবিটি দেখুন। তাই আপনার 5টা জায়গায় জমি পরীক্ষা করতে হবে, 25টি গাছ পরীক্ষা করুন, 20টি গাছ পরীক্ষা করুন। যদি 10%-এরও বেশি কাণ্ড বোরারের কারণে শুকিয়ে যায় তবে আপনাকে আরো কিছু করতে হবে, অন্যথায় কিছুই করবেন না। আইপিএম এ কিছুই না করা মানে অনেক কিছু করার সমান। এর ফলে কি হবে, যদি আপনি ওষুধ প্রয়োগ না করেন তবে মাকড়সা, বন্ধুত্বপূর্ণ পোকামাকড় তাদের কাজ এতটাই করবে যে আপনার ওষুধের প্রয়োজন নাও হতে পারে। এখন ব্রেক নেওয়ার সময় এসেছে, কিন্তু তার আগে অজন্তাজি আমি দর্শকদের বলে দিতে চাই যে এগুলি স্টেপ বাই স্টেপ কিভাবে দ্রুত করা যায়। হ্যাঁ, এর কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে। প্রথমত, প্রতিরোধী জাত ব্যবহার করা উচিত। প্রতিটি ধরনের আইপিএম এ যদি জাতটি ভালো হয় এবং আমাদের বীজ ভালো হয় তাহলে আমাদের ফসল সমানভাবে সুস্থ থাকে। আচ্ছা। দ্বিতীয়ত, বীজ শোধন, যা আমাদের সহকর্মীরা বলেছিল। এরপর পর্যবেক্ষণ আছে। পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমার সহকর্মী বিস্তারিতভাবে বলেছেন। এরপর অনেক ফাঁদ আছে, হলুদ আঠালো ফাঁদ, ফেরোমেন ফাঁদ, ফলের মাছি ধরার ক্ষেত্রে ফলের মাছি ফাঁদ, এমন ফাঁদ আছে যার মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি, পর্যবেক্ষণও করতে পারি এবং পর্যবেক্ষণের পরে যখন দেখা যায় যে এই পোকা আমাদের জমিতে বেশি তখন এর গণফাঁদও করা যেতে পারে। এবং অবশেষে আসে জৈবিক নিয়ন্ত্রণ। জৈবিক নিয়ন্ত্রণে আমরা নিম এবং এর তেলজাত পণ্য, নিম তেলের মতো অন্যান্য নিম পণ্য তৈরি করতে পারি। আমাদের কৃষক ভাইরা বীজ থেকে নিমের নির্যাস ব্যবহার করতে পারেন। নিম পাতা থেকে নির্যাস তৈরি করা যেতে পারে এবং জৈবিক নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে আমাদের জীব, আমাদের বন্ধু পোকামাকড় সংরক্ষণ এবং অবশেষে আসে আমাদের কীটনাশকের ব্যবহার, যেমন আমরা আজকাল করছি, তাই তো? হ্যাঁ, শেষ পর্যন্ত যদি এমন কিছু না থাকে তবে এটি খুবই প্রয়োজনীয়। আমাদের অর্থনৈতিক সীমাস্তর এমন হওয়া উচিত যে যখন কোনো পোকামাকড় বৃদ্ধি পায় তখন এটি ব্যবহার করা উচিত এবং সতর্কতার সঙ্গে। একদম। আপনি এখানে স্পষ্ট করে বলেছেন যে অনেক সময় কৃষকেরা মনে করেন যে আইপিএম তাদের জন্য যারা কেবল জৈব বা প্রাকৃতিক কৃষিকাজ করতে চান, অর্থাৎ জৈব বা প্রাকৃতিক কৃষিকাজ, কিন্তু তা নয়, এটি একটি পর্যায়। যখন অবশেষে আপনি মনে করেন যে এটির সমাধান আছে তখন আপনাকে রাসায়নিক ব্যবহার করতে হবে, কিন্তু এটির বিপরীতমুখী হয়েছে। আমি আশাবাদী যে তথ্য সংগ্রহ হয়েছে তা আমাদের কৃষকদের কাছে পাঠিয়েছি, আমাদের কৃষকরা অবশ্যই তাতে মনোযোগ দেবেন। এখন একটি ছোট্ট ব্রেক আছে, কোথাও যাবেন না। এটি আইপিএম সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থপূর্ণ আলোচনা। ব্রেকের পরেও এটি চলতে থাকবে। আমাদের কৃষক এবং আমাদের প্রশ্নগুলি বিশেষজ্ঞের কাছে পাঠানো হবে। একটা বড় হাততালি, ছোট্ট একটা ব্রেক। ব্রেকের পর আবার স্বাগতম। কৃষি চৌপাল দেখছেন। আজকের কৃষি চৌপাল কেবল একটি চৌপাল নয়, বরং ভবিষ্যতের জন্য একটি কৌশল, একটি রণনীতি, একটি নীতি এবং একটি প্রচেষ্টা, যাতে আমরা ভবিষ্যৎকে এমনভাবে উন্নত করতে পারি যাতে সেই সুস্থ বীজগুলি আজই বপন করা যায়।
বিশেষ অতিথিরা আমাদের সাথে যোগ দিয়েছেন। আসুন আমরা তাদের সাথে একে একে পরিচয় করিয়ে দিই। ডক্টর রেখা বলোদাজি, ICR NRIPM নিউ দিল্লির থেকে, ডক্টর নিরঞ্জন সিং, ICR NRIPM নিউ দিল্লির প্রধান বিজ্ঞানী, এবং আমাদের একজন বিশেষ অতিথি আছেন, আমি বলবো তাকে খুব জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই, ডক্টর বুভূষণ ত্যাগীজি, এবং তিনি পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। এবং আমি যদি বলি যে তিনি এই ক্ষেত্রে জনক, তিনি ভীষ্ম পিতামহ, এবং আমার যত রূপক ব্যবহার করা উচিত সবই যথেষ্ট নয়। আবারও তার জন্য হাততালি। এবং তিনি আমাদের তার অভিজ্ঞতা, কিভাবে তিনি এখানে পৌঁছেছেন, অন্যান্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন, সে সম্পর্কে বলবেন। প্রথমেই আমি আপনার কাছ থেকে জানতে চাই, ম্যাডাম, আমরা যখন টমেটো নিয়ে কথা বলছি তখন টমেটোতে IPM কিভাবে ব্যবহার করা হয়? টমেটো এমন একটি ফসল, এটি একটি অর্থকারী ফসল, এর চাহিদা সারা বছরই থাকে এবং এটি সবজির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, তবে এটি খুবই সংবেদনশীল। টমেটো খুব দ্রুত রেগে যায় এবং লাল হয়ে যায়, তাহলে এতে IPM কিভাবে ব্যবহার করা হয়? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে যেহেতু টমেটো এমন একটি ফসল যা রান্না করে খাওয়া হয় এবং স্যালাড হিসেবে কাঁচাও ব্যবহার করা হয়। তাই এটি অনেক কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়, যাকে আমরা রোগ এবং পোকামাকড় বলি। এর মধ্যে রয়েছে ফল ছিদ্রকারী পোকা এবং এর সাথে সাদা মাছিও রয়েছে, যার সাথে ভাইরাস সম্পর্কিত রোগগুলো আক্রান্ত হয়। এর সাথে প্রাথমিক ও দেরিতে হয় এবং নেমাটোড শিকড়ের গিটের সমস্যাও এতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই সমস্ত রোগ প্রতিরোধের জন্য আমাদের সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা ব্যবহার করা উচিত। এবং যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, আমাদের সরাসরি রাসায়নিকের দিকে যাওয়া উচিত নয়। ফসল ঘূর্ণনের গ্রহণের মতো আমাদের ফসল ঘূর্ণন গ্রহণ করা উচিত, যাতে আমরা মাটি থেকে নেমাটোডের মতো মাটিবাহিত রোগ কমাতে পারি। এর সাথে আমাদের যতটা সম্ভব জৈবিক নিয়ন্ত্রণ ব্যবহার করা উচিত, যেমন আমাদের ট্রাইকোডার্মা সিউডোমোনাস ব্যবহার করা উচিত, যা আগে জোর দেওয়া হয়েছে। ট্রাইকোডার্মা একটি বন্ধুত্বপূর্ণ ছত্রাক, যা আমরা মাটিতে এটির পাশাপাশি বীজ শোধনের জন্য ব্যবহার করতে পারি। মাটি শোধনের জন্য আমাদের এটি জৈব সারে মিশ্রিত করা উচিত এবং প্রতি টন 1 কেজি হারে আমরা এটি কেঁচো সার বা গোবর সারে মিশ্রিত করতে পারি এবং এর সাথে আমরা প্রতি কেজি 5 গ্রাম হারে টমেটোতে এর সেতু চিকিৎসাও করতে পারি। এবং যখন আমরা মাটি শোধন এবং বীজ শোধন করি, তখন মাটির সঙ্গে সম্পর্কিত রোগগুলি অনেকাংশে হ্রাস পায়। একইভাবে ফলের ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী পোকা, যাকে আমরা ফল ছিদ্রকারী পোকা বলি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোকা এবং এটি অনেক ফসলের ক্ষতি করে এবং কৃষকরা এতে খুব সমস্যায় পড়ে। এর জন্য যতদূর সম্ভব আমাদের রাসায়নিক ব্যবহার করা উচিত যখন পোকাটি খুব কম অর্থনৈতিক ক্ষতির স্তরে পৌঁছয়। এর জন্য আমরা হেলিলুর নামে আসা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি। এর পাশাপাশি আমরা প্রতি হেক্টরে NPV 250 হারে এটি ব্যবহার করতে পারি। এর পাশাপাশি সাদা মাছি বা নীল মাছি দমনের জন্য হলুদ স্টিকি ফাঁদ বা হলুদ ফাঁদ ব্যবহার করা উচিত। আমরা প্রতি একরে 5 থেকে 10 হারে এগুলো ব্যবহার করতে পারি। যদি আমরা এটি পর্যবেক্ষণের জন্য ব্যবহার করি, তাহলে আমাদের এর হার প্রতি একরে 15 থেকে 20 পর্যন্ত বৃদ্ধি করা উচিত, যাতে আমরা গণ ফাঁদ পেতে পারি। এর পাশাপাশি রাসায়নিক ব্যবহার বা কীটনাশক ব্যবহারের আগে আমাদের বিউভেরিয়া ব্যাসিনা, মেটাহারজিয়ামের মতো জৈবিক নিয়ন্ত্রক ব্যবহার করা উচিত। নেমাটোডের জন্য আমরা প্যাসিলেমাইসিনের মতো ভালো জৈবিক নিয়ন্ত্রক ব্যবহার করতে পারি। এবং কেবলমাত্র এই সমস্ত তথ্য এবং এই সমস্ত কৌশল ব্যবহার করে আমাদের টমেটোতে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত। এবার আসা যাক কৃষকদের প্রশ্নগুলোর দিকে। কিছু কৃষক মাঝে মাঝে হাত তুলছেন। দেখুন, এটি একটি খুব ভালো সুযোগ, আপনি সরাসরি বিজ্ঞানীদের সাথে কথা বলতে পারেন। তারা আপনার জমিতে পৌঁছে গেছেন। তাহলে আসুন একটি প্রশ্ন নিয়ে নেওয়া যাক। কে প্রশ্ন জিজ্ঞাসা করতে চান? আমি জিজ্ঞাসা করতে চাই যে IPM চিকিৎসার ফলে টমেটোর ভালো ফলন হবে কিনা। যেমনটি আমি আপনাকে বলেছি যে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার বিভিন্ন উপাদান রয়েছে, যার মাধ্যমে আমরা টমেটোতে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি। আমরা এটি বাস্তবায়ন করতে পারি। সেই সাথে আপনি যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন যে এটি কি টমেটোর ফলন বৃদ্ধি করবে, হ্যাঁ, এটি টমেটোর ফলন বৃদ্ধি করে, কারণ সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনায় আমরা কোনো রোগ হওয়ার পরে তা নির্ণয় করি না। আমরা ইতিমধ্যে প্রস্তুত যে কোনো রোগ দেখা দেয় বা কোনো পোকার আক্রমণ বৃদ্ধি পায়, তবে তা আমাদের ফসলের ক্ষতি করার আগেই আমরা তা নির্ণয় করতে পারি। দেখুন, অনেক প্রচেষ্টা চলছে। আমি বলবো যে বিপ্লবের যুগ শুরু হয়েছে, এমন একটি যুগ যখন আমরা দেখছি যে কৃষির উপর এত জোর দেওয়া হচ্ছে, কৃষকদের সংযুক্ত করা হচ্ছে। কিন্তু কৃষকদের কাছে পৌঁছানোর জন্য কী ধরনের যোগাযোগের সরঞ্জাম রয়েছে, মাধ্যমগুলি কি কি, এবং আমাদের কৃষকরা যারা এখানে দেখছেন এবং টেলিভিশনের মাধ্যমে দেখছেন, তারা কিভাবে এটি গ্রহণ করতে পারেন, কিভাবে তারা তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারেন?
প্রতিটি কৃষক বা প্রতিটি গ্রামে একজন বিশেষজ্ঞ মোতায়েন করা খুব কঠিন কাজ। তাই আমরা সবাই জানি যে তথ্য যোগাযোগ হ্যাঁ। প্রযুক্তির পরিধি অনেক বিস্তৃত এবং এটি খুব সহজেই খুব বড় অডিয়েন্সের কাছে পৌঁছতে পারে। তাই এই সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা ব্যবস্থায় কৃষকদের কাছে সময় মতো এবং এর প্রচারে তথ্য পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্য ঠিক। ও যোগাযোগ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বাড়িতে সবাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করছে, তা সে স্মার্ট মোবাইল ফোন, ট্যাবলেট বা ডেস্কটপ আচ্ছা। হোক না কেন। কিন্তু কৃষিতে সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার ক্ষেত্রে সেখানে খুব বেশি ব্যবহার নেই। তা সে বাণিজ্য ক্ষেত্রে হোক বা চিকিৎসা ক্ষেত্রে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রচুর ব্যবহার করছি, কিন্তু কৃষিতে একদম ঠিক। এবং বিশেষ করে কীটপতঙ্গ ব্যবস্থাপনায় এটি তেমন ব্যবহার হচ্ছে না। তাই আমি বলবো যে এমন অনেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সরঞ্জাম আচ্ছা। রয়েছে যেগুলি ব্যবহার করে কৃষকরা সহজেই সঠিক তথ্য এবং সময়োপযোগী তথ্য পেতে পারেন। এমন কিছু সরঞ্জামগুলির সম্পর্কে হ্যাঁ। বলুন যা মূলত আমি জনপ্রিয়। আপনাকে এটাও বলতে চাই যে কৃষকরা যখন কীটপতঙ্গ ব্যবস্থাপনার কথা বলেন তখন তাদের দুটি বড় সমস্যা হলো কীটপতঙ্গের সঠিক ঠিক। শনাক্তকরণ এবং দ্বিতীয়টি হলো এর ব্যবস্থাপনার জন্য সঠিক পরামর্শ। বিশেষজ্ঞের অভাবে কৃষকরা যা করেন তা হলো উভয় বিষয়ে সাহায্যের জন্য প্রথমে হ্যাঁ। কীটনাশক বিক্রেতার কাছে যান। তাই যদি বিশেষজ্ঞের পরিবর্তে তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সরঞ্জাম ব্যবহার করেন তাহলে তারা সঠিক সময়ে সঠিক আচ্ছা, তথ্য আচ্ছা। সহজেই পাবেন। এর জন্য সম্প্রতি আমাদের ভারতীয় কৃষি গবেষণা পরিষদ আমাদের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সহযোগিতায় একটি খুব ভালো হ্যাঁ। অ্যাপ তৈরি করেছে, যাকে আমরা জাতীয় কীটপতঙ্গ নজরদারি ব্যবস্থা বলি। সংক্ষেপে একে আমরা বলে থাকি NPSS, যার সাহায্যে আপনি কীটপতঙ্গ এবং রোগ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। তাই একদম ঠিক। আপনাকে সহজেই তাকে আপনার ক্ষেতের একটি ছবি দিতে হবে যাতে সে আপনাকে বলতে পারে যে এটি কোন কীটপতঙ্গ বা রোগ, এবং তারপরে যদি আপনি তাকে বলেন যে আপনার ক্ষেতে কীটপতঙ্গের আক্রমণের মাত্রা মাঝারি বা গুরুতর সমস্যা, আচ্ছা। অথবা যদি খুব কম হয় তবে সে আপনাকে তার উপর ভিত্তি করে পরামর্শও দেয়। তাহলে এর অর্থ হলো এটি বেশ ব্যবহারিক। এই সরঞ্জামগুলি খুবই ব্যবহারিক করা হয়েছে এবং আমরা বলতে পারি যে এগুলি ব্যবহারকারী বান্ধব, অর্থাৎ এটি আপনার কাছে অঞ্চলের ভাষায় উপলব্ধ। আপনি নির্বাচন করতে পারেন এবং এটি একটি লাইভ ডেমো ফরম্যাটে, অর্থাৎ যদি আপনার কোনো সমস্যা হয় আপনি এটি অ্যাপে প্রবেশ করাবেন, তাহলে তার সমাধান অবিলম্বে পাওয়া যাবে। কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ে আমাদের সাথে বসে আছে ভূষণ ত্যাগীজি এখানে আছেন। তাই স্যার, এখন আপনি আমাদের দর্শকদের বলুন যে আমরা এখনো পর্যন্ত যা আলোচনা করেছি আপনার অভিজ্ঞতা কি ছিল, তা থেকে তারা কিভাবে উপকৃত হতে পারে। বলা হয় যে সত্যকে ক্ষতি করা যায় না, তাই আপনি এই পুরো পর্যায়টি দেখেছেন এবং আপনি দেখেছেন এটি কিভাবে উপকৃত হয়। আমাদের দর্শকদের এই ব্যাপারে একটু বলুন। আজকের বিষয়বস্তু খুবই গুরুতর যে আমরা রাসায়নিক সারের চেয়ে কীটনাশকের কারণে বেশি ক্ষতিগ্রস্ত। আর এর জন্য ভারতের সফল প্রধানমন্ত্রী এবং আমাদের কৃষিমন্ত্রী সংকল্প এক যাত্রা নামে একটি কর্মসূচি শুরু করেছে, হ্যাঁ, যেখানে আমরা আজ এখানে IPM এর ওপর গভীর আলোচনার জন্য উপস্থিত হয়েছি। এবং এই কর্মসূচির উদ্দেশ্য হলো কিভাবে আমরা আমাদের ক্ষেতে রাসায়নিক বিষ এড়াতে পারি, যাতে আমরা আচ্ছা। স্বাস্থ্য, পরিবেশ এবং রপ্তানি সম্পর্কে সচেতন হই। কারণ বন্ধুরা, এতে কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায়, ফলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায়। যদি আমাদের এটি করতেই হয় হ্যাঁ। তাহলে ভারত সরকার বাজারে পাওয়া সমস্ত বিষাক্ত পণ্যের উপর 4টি ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে লাল রং, হলুদ রং, নীল রং এবং সবুজ রং রয়েছে। আমি আমার কৃষক ভাইদের অনুরোধ করছি যে কেনার সময় অন্তত মনে রাখবেন যে আমাদের সবুজ রঙের বাইরে যাওয়া উচিত নয়। আমাদের কেবল একদম ঠিক। সেই ধরনের রাসায়নিক ব্যবহার করা উচিত যা একেবারে নিরাপদ। ত্যাগীজি, আমার একটা প্রশ্ন আছে। আমি যখন আগে। কৃষকদের সাথে কথা বলছিলাম এবং প্রায়শই যখন আমি মাঠে যাই, কৃষকেরা বলে যে এসব শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু এর জন্য অনেক সময় লাগে, অনেক ধৈর্যের প্রয়োজন এবং একই সাথে ধৈর্যের ফলও মিষ্টি হয়। আমরা এটাও জানি।
আমি হ্যাঁ, তাই তো। সমগ্র দেশের কৃষক ভাইদের কাছে অনুরোধ করছি যে পরিবর্তন আসতে সময় লাগে না, কারণ পরিবর্তন মানসিক স্তরে ঘটে। আচ্ছা, আমরা আচ্ছা। কর্মক্ষেত্রে পরিবর্তন চাই এবং পরিবর্তন হচ্ছে মানুষের মানসিকতা মুহূর্তের মধ্যে বদলে যায়। যেদিন আমার দেশের কৃষকরা মনে মনে সিদ্ধান্ত নেবে যে আমাদের জাতির জন্য কৃষিকাজ করতে হবে, হ্যাঁ, স্বাস্থ্যের জন্য কৃষিকাজ করতে হবে, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কৃষিকাজ করতে হবে। দেখুন, সফল প্রধানমন্ত্রীর একটি খুব সুন্দর সূত্র রয়েছে। তিনি বলেছিলেন যে আত্মনির্ভর ভারতের ধারণা কৃষকের সমৃদ্ধি থেকে জাতির সমৃদ্ধির দিকে যায়। যদি কৃষক সমৃদ্ধ না হয় তবে জাতি কিভাবে সমৃদ্ধ হবে? এই পরিস্থিতিতে আমি আজ আইপিএম একদম নিয়ে খুব খুশি যে কখনো না হওয়ার চেয়ে দেরি হয়ে যাওয়াই ভালো। আমাদের এটি অনেক আগেই শুরু করা উচিত ছিল। আমাদের প্রধানমন্ত্রী বারবার আমাদের মনে করিয়ে দেন যে আপনি যদি একজন কৃষক তাহলে আমরা আছি, কারণ আপনি যদি থাকেন তাহলেই খাদ্য থাকবে এবং কেবল তখনই আমাদের দেশ এগিয়ে যাবে। কিছু কৃষক আছেন, আসুন তাদের সাথে কথা বলি। আপনার প্রশ্ন করুন আপনি। হ্যাঁ, আমার নাম মুকেশ নাগার, গ্রাম বাম্বাবট, জেলা গৌতম বুদ্ধনগর, নয়ডা। এনপিএসএস এর কি লাভ এবং এর কি সুবিধা? আমি আপনাদের বলতে চাই আচ্ছা, যে এই আচ্ছা। এনপিএস অ্যাপটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং কৃষকদের তাদের জমিতে কীটপতঙ্গ এবং রোগের মাত্রার উপর ভিত্তি করে পরামর্শ দেওয়া হয়, যা অন্যান্য অ্যাপে হ্যাঁ। নেই। এবং এতে যা কিছু তথ্য রয়েছে তা হলো বৈজ্ঞানিক তথ্য, যা কৃষি গবেষণা পরিষদের বিজ্ঞানীদের কাছ থেকে একদম পাওয়া ঠিক। যায়। সঠিক উৎস থেকে তাদের নেওয়া তথ্য এতে রয়েছে। স্যার, আমার মনে হয় এই অ্যাপটির কথা আমাকে বলেছেন। এমন একটি অ্যাপ আপনাকে যদি কেউ বলার সাথেই আপনি কোনো দোকানে যাচ্ছেন, কেউ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আপনি এই অ্যাপটি রাখলেই আপনি তাৎক্ষণিকভাবে উত্তর পেয়ে যাবেন। এখন ম্যাম, আমি এটি জানতে চাই, কারণ আমরা টমেটো দিয়ে শুরু করছি এবং আমরা সকলেই জানি যে টমেটো একটি খুব ভালো ফসল। এটি পুষ্টিতে ভরপুর, বাজারে এটির ভালো দামও পাওয়া যায়, কিন্তু এর সাথে একটি চ্যালেঞ্জ হলো এর সেলফ লাইফ কম। আমরা কি আইপিএম ব্যবহার করে এর সেলফ লাইফ উন্নত করতে পারি? এর ফলাফল কি? এটি কি ফসলকে আরো স্বাস্থ্যকর করে তোলে? আপনি যদি আমাদেরকে এই ব্যাপারে কিছু বলেন। পোকামাকড় ব্যবস্থাপনার জন্য আইপিএম ব্যবহার করা হয়। আমরা ফসল কাটার পরবর্তী প্রযুক্তি এবং ফসল কাটার পরবর্তী শেলফ লাইফ সম্পর্কে কথা বলছি। হ্যাঁ। ফসল কাটার পরবর্তী ক্ষেত্রেও আইপিএম এর বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আমরা টমেটোর শেলফ লাইফ বাড়াতে পারি। আচ্ছা, এটা আচ্ছা। ঠিক, কিন্তু তার আগে, যেমনটি আমি আপনাকে আগেই বলেছি, যদি আমরা জমিতেই অনেক পোকামাকড় এবং রোগের সমাধান করি, হ্যাঁ। তাহলে যখন আমরা ফসল সংগ্রহ করি তখন সেই পোকামাকড় এবং রোগের অবশিষ্টাংশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে, একদম ঠিক। যাতে আমরা যখন সংরক্ষণের জন্য যাই তখনও টমেটোর গুণমান অক্ষুণ্ণ থাকে। একদম ম্যাডাম, আপনি বলেছেন কিভাবে আইপিএম ব্যবহার করে টমেটো ফসলে ভালো ফলাফল দেয়। এবার আমরা কৃষকদের সাথে একটু কথা বলি। তাদের প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি রাকেশ রই, আমি একজন আখ চাষি এবং আমি আপনাকে একটি প্রশ্ন এবং আমার অভিজ্ঞতা জিজ্ঞাসা করতে চাই। যেহেতু আমরা আইপিএম সম্পর্কে কথা বলছি, তাই আমি আখের জন্য আইপিএম ব্যবহার করি। আমি ফেরোমেন ফাঁদ এবং ট্রাইকোকার্ডের চেয়ে ভালো আলোক ফাঁদ খুঁজে পেয়েছি। আমাদের জেলা এবং সমগ্র রাজ্যে টপ বোরার সমস্যা রয়েছে 238 জাতের মধ্যে। এটি অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়েছে, এর 70 থেকে 80% নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং স্যার, আপনার কাছে একটি প্রশ্ন হলো, আমাদের কৃষক ভাইয়েরা প্রতি বছর কীটনাশকের কারণে প্রচুর পরিমাণে প্রাণ হারাচ্ছেন। তারা দোকানদারের কাছে যান এবং তারা স্প্রে করার জন্য বা দানাদারের মাধ্যমে এত ভারী ওষুধ দেন, তাদের অনেকেই খেতে মারা যাচ্ছে। তাই কৃষককে বলুন তার কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং তার কি সতর্কতা অবলম্বন করা উচিত না। দেখুন, আপনি ভালো প্রশ্ন করেছেন। আপনি আপনার অভিজ্ঞতার কথা বলেছেন। এটি একটি ঠিক। সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার কৌশল যা আপনি বলেছেন। আপনি নিজেই বলেছেন যে এর ব্যবহার থেকে আপনি অনেক সুবিধা পেয়েছেন। তাই এটি সমস্ত কৃষকদের জন্য খুব ভালো তথ্য যে আমরা যদি সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার বিভিন্ন আচ্ছা, কৌশল আচ্ছা। ব্যবহার করি, তাহলে আমরা আমাদের মাটিকে বীজ থেকে রক্ষা করব এবং পরিবেশও রক্ষা করব এবং আমাদের স্বাস্থ্যও রক্ষা করব। তাই এটি খুব একটি সহজ কৌশল। তা সে ফেরোমন ফাঁদ হোক বা হলুদ স্টিকি ফাঁদ হোক বা অন্য কোনো ফাঁদ, যার মাধ্যমে কীটপতঙ্গ পর্যবেক্ষণ এবং পরিচালনা করা যেতে পারে। আচ্ছা, যতদূর আপনি বলেছেন যে আমরা যখন কীটনাশক ডিলারদের কাছে যাই, তারা আমাদের মিশ্রণ বা অন্যান্য ভুল ধরনের কীটনাশক সম্পর্কে বলে।
তাই এর জন্য আমি বলেছি যে আমরা যদি একদম ঠিক। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা ব্যবহার করি তাহলে বিজ্ঞানীরা সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার জন্য যে সরঞ্জামগুলি তৈরি করেছেন, তা সে এম কিষাণ হোক অথবা প্লান্টিক্সের অ্যাপ হোক অথবা আমাদের যে কোনো একটি যা আমি এইমাত্র উল্লেখ করেছি, হ্যাঁ। তা মূলত NPSS। আপনি যদি এই অ্যাপগুলি ব্যবহার করেন তাহলে আপনি কীটনাশক বিক্রেতার দেওয়া ভুল তথ্য এড়াতে পারবেন, কারণ এই অ্যাপগুলির মাধ্যমে আপনি কীটনাশক বিক্রেতার দেওয়া ভুল তথ্য যাচাই করতেই পারবেন নিজেই। হ্যাঁ, এবার একটা ছোট্ট ব্রেকের সময় এসেছে এবং আপনারাও টেলিভিশন ছেড়ে যাবেন না। আমরা একটা ছোট্ট ব্রেক নেব। ঋষি চৌপাল ছোট্ট ব্রেকের পরেও জারি থাকবে। ব্রেকের পর আবারও আপনাদের স্বাগতম। আপনারা কৃষি চৌপাল দেখছেন এবং আমাদের চৌপাল বুলন্দশহরে সাজানো হয়েছে। বুলন্দশহর তার মিষ্টির জন্য পরিচিত। এখানকার কৃষকেরা খুব পরিশ্রমী বলে পরিচিত এবং একই সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে। তাই IPM এর মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলির সমাধান কিভাবে খুঁজে বের করা যায়, তাই এখন আসুন আমরা আপনাকে এই বিভাগে যোগদানকারী বিশেষ অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিই। ডক্টর সুনিতা পান্ডেজি, যুগ্ম পরিচালক DPPQS ফরিদাবাদ হরিয়ানা, স্বাগত জানাই। ডক্টর VD নিগম আমাদের সাথে আছেন, উপপরিচালক DPPQS ফরিদাবাদ হরিয়ানা। স্যার, আপনাকেও স্বাগত। ডক্টর বন্দনা পান্ডে, উপপরিচালক DPPQS ফরিদাবাদ, এবং ডক্টর রেশু সিং, ইনচার্জ অফিসার KVK বুলন্দশহর। তো আপনারা সকল অতিথিদের সম্পর্কে জানতে পেরেছেন এবং এখন আমরা একে একে আলোচনা শুরু করছি। আপনারা কৃষক ভাইয়েরা আপনাদের প্রশ্নগুলি প্রস্তুত রাখুন। তাই প্রথমে আমি সুনিতা পান্ডেজিকে বলতে চাই যে আমরা জাতীয় কীটপতঙ্গ নজরদারি ব্যবস্থা NPS এর সম্পর্কে কথা বলছি। বিরতির আগে আমরা আলোচনা করেছি যে এটি কিভাবে করা যেতে পারে এবং কিভাবে এই পর্যবেক্ষণ করা উচিত, কতক্ষণের জন্য, কিভাবে করা উচিত এবং কিভাবে এটি নিশ্চিত করা উচিত। হ্যাঁ, জাতীয় কীটপতঙ্গ নজরদারি ব্যবস্থার দিকে তাকান। আগে আমাদের কৃষক ভাই বোনেরা মাঠে যেত এবং কোনো পোকামাকড় দেখতে পেলে তাহলে তারা সরাসরি কীটনাশক বিক্রেতার কাছে যেত এবং তাদের দেওয়া যে কোনো ওষুধ ব্যবহার করত, ঠিক। কারণ তারা জানতো না কতটুকু ওষুধ ব্যবহার করা উচিত এবং কতটা পরিমাণে। তাহলে যা ঘটে তা হলো, যদি আপনার কাছে একটি অ্যাপ থাকে, আপনি এটি ডাউনলোড করে থাকেন, তাহলে সেই কিটের একটি ছবি তুলবেন। আচ্ছা। ছবিতে ক্লিক করার পর আপনি জানতে পারবেন এটি কোন কিট। এই অ্যাপে আমাদের একটি মডিউল রয়েছে যার নাম গুণগত মডিউল, যা একেবারে আমাদের কৃষক ভাইদের জন্য। এটা একেবারে বাস্তব সময়ের কথা। হ্যাঁ, এটাই আসল সময়। আপনি এতে কীটপতঙ্গ লাগান এবং দেখতে পাবেন আপনি সেই কীটপতঙ্গের পরিমাণ রেখেছেন তা কম, মাঝারি বা তীব্র যাই হোক না কেন, একদম ঠিক। সেই অনুযায়ী পরামর্শ পাবেন। এবং সবচেয়ে ভালো দিক হলো যে এতে নিবন্ধিত যে কোনো কীটনাশক কেন্দ্রীয় কীটনাশক বোর্ড এবং নিবন্ধন কমিটি দ্বারা অনুমোদিত। হ্যাঁ। তাই আপনাকে অবশ্যই এটি সুপারিশ করতে হবে। এবং আমাদের এই অ্যাপটি 65টি ফসল এবং 901টি কীটপতঙ্গ এবং রোগ এবং 173টি পুষ্টি সম্পর্কে তথ্য দেয়। অবশ্যই। ম্যাডাম, আমি এটা জানতে চাই যে আপনি যেমন বলেছেন যে এটি আসল সময়, আপনি একটি ছবি আপলোড করতে পারেন এবং আপনি সমাধানটি পেয়ে যাবেন। তাহলে এই সিস্টেমটি, এই পুরো অ্যাপটি, কারণ যদি বিপুল সংখ্যক কৃষক এতে যোগদান করে তাহলে এটি কি আমাদের অন্যান্য প্রকল্পের সাথে কোনোভাবে যুক্ত? আমি ফসল বীমা প্রকল্পের কথা বলছি, কারণ এতেও আমরা দেখতে পাই যে অনেক সময় রোগের কারণে ফসল নষ্ট হয়ে যায়। তাই এর মধ্যে কি কোনোভাবে যোগসূত্র আছে? আমি মনে করি কৃষকেরা আপনি কি বলতে চান? অবশ্যই। দেখুন, আমাদের কৃষকরাও কিভাবে এতে অংশগ্রহণ করতে পারেন। যখন আপনি মাঠে যান এবং কিছু পোকামাকড় দেখেন, আপনি সেখানে যান এবং এটিকে গুণগত মডেলে প্রবেশ করান। একদম আমাদের ঠিক। বিশেষজ্ঞরা সেখানে বসে ওয়েব পোর্টালটি পরীক্ষা করেন। তাই তারা তাৎক্ষণিক জানতে পারেন যে এই পোকামাকড়গুলো এখানে এত বেশি আক্রান্ত। হ্যাঁ। তাই আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, রাজ্য বিভাগের কর্মকর্তা এবং আমাদের CPIMC স্কাউটরা তাৎক্ষণিকভাবে পরামর্শ দেন। হ্যাঁ। আগে পরামর্শ জারি করতে 10 থেকে 15 দিন লাগতো, কিন্তু এখন আমাদের বিশেষজ্ঞরা অবিলম্বে পরামর্শ জারি করেন। অন্য কথায় আমরা বলতে পারি যে এই অ্যাপের মাধ্যমে কৃষকেরা তাদের সমস্যার সমাধান রিয়েল টাইমে পাবেন, অর্থাৎ আপনি যা টাইপ করবেন তার উত্তর পাবেন। আসুন কৃষকদের কাছ থেকে প্রশ্ন নেওয়া যাক। কিছু কৃষক এখানে আমাদের সাথে আছেন। বুলন্দশহরে বিশেষ করে সিয়ানা ব্লকে 80% বাগান আছে। আর বাগের কথা বলি, রেমানখেড়া এবং সেখান থেকে মানুষ আসে, কিন্তু আমরা তাদের সাথে ঠিকমতো কথা বলতে পারি না। খুব কম লোকের সাথে দেখা করতে পারি, অথবা এত বেশি লোক আছে যে আমরা চাই আপনি বাঘের রোগ এবং তাদের প্রতিরোধের উপায় সম্পর্কে আমাদের বলুন। দেখুন, আমি আপনাদের বলতে চাই যে ফলের মাছি, যাকে আমরা ফ্রুট ফ্লাই বলি, তার সমস্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে অনেক কারণ রয়েছে। কারণ সকল বিশেষজ্ঞই বলেছেন যে এটি নিয়ন্ত্রণ করার জন্য
আমরা নিয়মিতভাবে ঠিক। ব্যবহৃত রাসায়নিকের মাত্রা বৃদ্ধি করছি এবং এটির প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে, যার কারণে এটি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে উঠছে। আজকের সময়ের দিকে তাকালে আমাদের আম অনেক দেশে রপ্তানি করা হয়, ঠিক আছে, কিন্তু দেখা যায় যে ফলের মাছি বা এর পোকার ভ্রূণের ভেতরে দৃশ্যমান, আচ্ছা, একেবারে আচ্ছা। সুস্পষ্ট, যার কারণে আমাদের আম প্রত্যাখ্যাত হয় এবং আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখলে পারে ভারতের ভাবমূর্তিও নষ্ট হয়। আমি আপনাকে বলতে চাই যে আম আক্রমণকারী ফলের মাছি নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিকের অনুপাত রয়েছে। ইথাইল অ্যালকোহল 60 মিলিলিটার, তারপর মিথাইল ইউজেনল আচ্ছা, 40 মিলিলিটার এবং 20 মিলিলিটার ম্যালাথিয়ন, অর্থাৎ আপনাকে 6 মিলিলিটার এবং 4 মিলিলিটার আর 2 মিলিলিটার অনুপাতে তৈরি করতে হবে। এই ওষুধগুলি বাজারেও পাওয়া যায়। রাসায়নিক বিক্রি করে এমন যে কোনো বৈজ্ঞানিক ওষুধ সেখানে এই রাসায়নিকগুলি উপলব্ধ করবে। এবং আমি আপনাকে বলতে চাই যে আপনি যদি 120 ঠিক। মিলিলিটার দ্রবণ তৈরি করেন, তাহলে আপনি এতে প্রায় 30 স্তর তৈরি করতে পারেন। এবং এটি প্রস্তুত করার পদ্ধতি হলো যে কোনো কাঠের গুটখা বা তুলার ব্যান্ড, এটি রাতারাতি বা 24 ঘন্টা ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার পরে যদি আপনি এটি জমিতে স্থাপন করতে চান, তাহলে আপনি তাৎক্ষণিকভাবে এটি স্থাপন করতে পারেন। 24 ঘন্টার পর যদি আপনি সেই সময় এটি ব্যবহার করতে না চান, তাহলে আপনি এটি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখতে পারেন, যাতে এর মধ্যে থাকা উপযুক্ত গন্ধ উড়ে না যায়। এবং যখনই আপনি এটি ব্যবহার করতে চান, আমি যে অনুপাতে উল্লেখ করেছি সেই অনুপাতে ওষুধটি ব্যবহার করুন। এটি ফলের মাছি থেকে অনেকাংশে আপনাকে মুক্তি দেবে। অবশ্যই। আপনি এখানে বারবার অনুপাতের কথা বলেছেন, তাই এখন আমি ডক্টর বন্দনা পান্ডেজির কথা বলতে চাই। বন্দনাজি, দেখুন, যখন আমরা আইপিএম সম্পর্কে কথা বলেছিলাম তখন কোথাও বলা হয়নি যে কীটনাশক ব্যবহার করা উচিত নয়, তবে এটি শেষ বিকল্প। আর শেষ বিকল্পটিতেও আপনাকে আপনার সম্পূর্ণ বিচক্ষণতা ব্যবহার করতে হবে। অনুপাত কত হওয়া উচিত, কখন, কতক্ষণ অপেক্ষার সময়কাল, যদি আপনি এটি ফল এবং সবজিতে ব্যবহার করেন। তাই আমি দর্শকদের আরো বলতে চাই যে আইপিএম মানে এই নয় যে আপনি সম্পূর্ণ জৈব ব্যবহার করবেন। তবে যদি সমস্যাটি বাড়ছে, তবে আপনি যদি রাসায়নিক দিয়ে এটি সমাধান করেন, তবে কিভাবে? একদম ঠিক বলেছেন। আইপিএম এর ক্ষেত্রে এখন পর্যন্ত সকল বিজ্ঞানী বলেছে যে আইপিএম এ কোথাও আমরা বলি না যে কীটনাশক ব্যবহার করা উচিত নয়। এখন আমরা বিচক্ষণ শব্দটি ব্যবহার করছি, তা হলো আজকাল খাদ্য শৃঙ্খলে থাকা সমস্ত খাদ্যদ্রব্য, ফলমূল এবং শাকসবজিতে কীটনাশকের অবশিষ্টাংশের সমস্যার মুখোমুখি হচ্ছি। কেন এমন হচ্ছে? যদি আমরা আইপিএম এর একটি উপাদান হিসেবে এটিকে বিচক্ষণতার সাথে ব্যবহার করি, লেবেল লিফলেটে দেওয়া নির্দেশিকা অনুসারে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা কৃষকরা এখনও অনুশীলন করতে পারছেন না, যে লেবেল এবং লিফলেটটি বিস্তারিতভাবে পড়া উচিত, যাতে জানা যায় যে এতে কি নির্দেশিকা দেওয়া আছে। আমরা যে পোকামাকড় এবং রোগের জন্য এটি ব্যবহার করছি তা লেবেল লিফলেটে উল্লেখ করা আছে কিনা। অবশিষ্টাংশের সমস্যা আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অফ লেভেল কীটনাশক, মানে এমন কীটনাশকের অবশিষ্টাংশ আছে যা আমের জন্য সুপারিশ করা হয় না, যা ভারত সরকার অনুমোদন করেনি। তাই আজ আপনারা কৃষকদের এই অ্যাপ সম্পর্কে বলছেন। এই অ্যাপটির সবকিছুর সমাধান, কারণ আপনারা যখনই অ্যাপটি দেখবেন তখনই আপনারা দেখতে পাবেন যে ফসলের জন্য আপনি অ্যাপটি ব্যবহার করছেন, তার জন্য কেন্দ্রীয় কীটনাশক বোর্ড এবং নিবন্ধন কমিটি কর্তৃক অনুমোদিত কীটনাশক, তার অনুমোদিত পরিমাণ এবং সময়কাল, এই সমস্ত বিবরণ কৃষকদের কাছে সেই অ্যাপের মাধ্যমে উপলব্ধ হবে, যাতে এটি বিচক্ষণতার সাথে ব্যবহার করা যায়। তাই কৃষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত যে এটিকে বাস্তবে প্রয়োগ করার অভ্যেস করা উচিত। একদম ঠিক। তাহলে লেবেল এবং লিফলেটটি বিস্তারিতভাবে পড়া, যে আমরা ফসলে এটি ব্যবহার করছি তার জন্য এটি অনুমোদিত, আমরা যে পরিমাণ এটি ব্যবহার করছি এটি কি অনুমোদিত পরিমাণ, আমরা এর চেয়ে বেশি ব্যবহার করছি না। কারণ দেখুন, যদি আপনি প্রদত্ত নির্দেশিকা অনুসারে এটি করেন, তাহলে আপনি কখনোই অবশিষ্টাংশের সমস্যার সম্মুখীন হবেন না। হ্যাঁ, আমরা কৃষকদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নিই। আপনি জিজ্ঞেস করুন, কি জিজ্ঞেস করতে চান? আমাদের 96% এলাকার বাগান, ফলের বাগান আছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ডাক্তার বা বিজ্ঞানী আমাদের কোনো শিকড় খুঁজে পেয়েছেন তা বলেননি। তারা আমাদের বলেননি যে শিকড় পচে যাচ্ছে এবং যে গাছগুলি শুকিয়ে যাচ্ছে, ডালপালা শুকিয়ে যাচ্ছে, সেগুলি ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমরা কিভাবে তাদের বাঁচাতে পারি। তাহলে এই প্রশ্নটি এসেছে, তারা দুটি সমস্যার কথা উল্লেখ করেছেন।
একটি হলো শিকড় পচনের সমস্যা এবং দ্বিতীয়ত আমাদের বাগানে অনেক এলাকায় একটি বড় সমস্যা রয়েছে যে গাছ শুকিয়ে যাচ্ছে। ঠিক তাই আমি এই বিষয়ে 2 ধরনের তথ্য প্রদান করব। প্রথমত আমি আপনাকে বলতে চাই যে এখানে CISH লখনৌ দ্বারা একটি প্রকল্প পরিচালিত হয়েছে, বিশেষভাবে এই সমস্যাটি লক্ষ্য করে করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক উৎসের ভিত্তিতে কৃষক বা আমাদের বাগানবিদদের সুপারিশ করা হচ্ছে এবং বিভিন্ন জৈবিক এবং রাসায়নিক উপায় ব্যবহার করে এই সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তাই প্রথম কারণ যা আমরা খুব ভালোভাবে কাজ করেছি তা হলো আমাদের বাগানে চাষ পদ্ধতির প্রতি অনেক মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ আমরা যেভাবেই আমাদের শিকড়ের ক্ষতি করি না কেন, বিশেষ করে আমাদের চাষ পদ্ধতি, এতে গভীর চাষ এড়িয়ে চলুন। আমরা বিশ্বাস করি যে আমাদের শিকড় আমাদের কাণ্ড পর্যন্ত প্রসারিত, যেখানে আমাদের খাদ্য শিকড়, যা আমাদের সূক্ষ্ম শিকড়, গাছের ছায়া, যতদূর আপনি তার ছায়া বৃত্ত বিবেচনা করেন, খাদ্য শিকড় সেখানে পাওয়া যায়। একদম ঠিক। তাই সেই ফিডার শিকড়গুলিকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়, কারণ যে কেউ জমি চাষ করে সে ধরে নেয় যে শিকড়গুলি সেখানে থাকবে না, এবং আমরা যত বেশি শিকড়গুলিকে ক্ষতি করব তত বেশি আমাদের ক্ষতিকারক ছত্রাক বা তাদের এজেন্টরা প্রবেশের জন্য একটি জায়গা পাবে এবং তারা গাছের ভিতরে প্রবেশ করে ক্ষতি করতে থাকবে। ঝোপ শুকানোর সমস্যা সম্পর্কে এখন পর্যন্ত যে ফলাফল এসেছে, আমাদের এলাকায় রাসায়নিক কালচারের ব্যবহার প্রচুর দেখা যাচ্ছে। আমি এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সকলকে অনুরোধ করছি যে আমাদের এই ব্যবহার কমানো উচিত, মাটি থেকে পুষ্টির শোষণ কমানো উচিত এবং সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা অর্থাৎ INM এর দিকে মনোযোগ দেওয়ার খুব প্রয়োজন। এবং আমি IPM সম্পর্কে বলে আসছি, আমি প্রতিটি প্ল্যাটফর্মে এটিই বলছি, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছি যে আপনার এটি সঠিক অনুপাতে এবং নিয়ন্ত্রণের সাথে ব্যবহার করা উচিত। ডক্টর বন্দনা, আমি আপনার কাছে আসতে চাই। দেখুন, আমরা ক্রমাগত বলছি যে আপনার সঠিক অনুপাতে এবং সঠিক পরিমাণে স্প্রে করা উচিত, তবে আমরা এটাও জানি যে এর জন্য অনুশীলনেরও প্রয়োজন। আজকাল এই ধরনের স্প্রেয়ার এবং এই ধরনের মেশিন আসছে। আপনি যদি এগুলি সঠিক উপায় ব্যবহার না করেন তাহলে আপনিও সঠিক অনুপাতে স্প্রে করতে পারবেন না, বরং এটি স্প্রে করা ব্যক্তির জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। তাহলে আপনি এই বিষয়ে কি বলতে চান? নিরাপদ ব্যবহার বলতে বোঝায় যে কেউ কীটনাশক ব্যবহার করছে যখন সেগুলো দোকান থেকে আনছে, সংরক্ষণ করছে, দ্রব্য তৈরি করছে এবং মাঠে স্প্রে করছে। তাহলে এই মানুষগুলো যেই হন না কেন, কৃষক, তোমার সাথে শ্রমিক, আমাদের সমস্ত নিরাপত্তার দিকে অনেক মনোযোগ দিতে হবে, কারণ কীটনাশকের শেষ পর্যন্ত বিষ। তারা কাউকে না কাউকে মেরে ফেলছে। যদি তারা বিষ হয় তাহলে আমরা মনে করি যে কীটনাশক দ্বারা আমাদের ক্ষতি হয় না। তারা পোকামাকড় এবং রোগের জন্য তৈরি, যেখানে কীটনাশক আমাদের ত্বক, চোখ, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। PPE একটি জিনিস, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, যার অর্থ হলো আমাদের প্রথমে নিজেদের সম্পূর্ণ ঢেকে রাখা উচিত। বাজার থেকে কিট কেনার প্রয়োজন নেই। যদি কৃষকদের কাছে না থাকে তাহলে তাদের হাতে পূর্ণ হাতা পোশাক পরা উচিত। আপনার ফার্মাসিস্টের দোকানে যে রাসায়নিক গ্লাভস পাওয়া যায় সেই গ্লাভস পরা উচিত। বাজারে রাবারের বুট পাওয়া যায়, আপনার পায়ে রাবারের বুট ব্যবহার করা উচিত। চোখে চশমা এবং টুপি। একদম ঠিক। যার অর্থ হলো যে কেউ আপনার পাশে স্প্রে করছে তাকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে হবে এবং তারপরে আমাদের মনে রাখতে হবে যে কোনো প্রতিকূল আবহাওয়া, তীব্র রোদ, তীব্র ঝড়, যেন বৃষ্টি আসতে চলেছে। আপনি জানেন যে পূর্বাভাস দেওয়া হয়েছে যে বৃষ্টি আসতে চলেছে এবং আপনি কেবল স্প্রে করছেন, তাহলে সবকিছু অকেজো। তাই সব সময় মনে রাখবেন যে আপনার সরঞ্জামগুলো ভালো অবস্থায় থাকা উচিত এবং আপনার নিজের সম্পূর্ণ যত্ন নেওয়া উচিত, তারপরে স্প্রে করা উচিত। অবশ্যই। দেখুন, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি প্রথমে নিজেকে রক্ষা করুন এবং তারপরেই কিছু করুন, কারণ আপনি যদি সুস্থ না হন তবে খাবার আমাদের কাছে কিভাবে পৌঁছাবে? ভাই, আপনি খাদ্য সরবরাহকারী, তাই নিজের যত্ন নিন যাতে খাবার পুরো বিশ্বে পৌঁছাতে পারে। আমি আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, দয়া করে আমাকে বলুন। আমি গত 12 বছর ধরে IPM প্রযুক্তি ব্যবহার করে ধান চাষ করছি এবং এর মধ্যে একটি আশ্চর্যজনক জিনিস খুঁজে পেয়েছি যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, আমি দেখেছি যে এই IPM প্রযুক্তি এই বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধী ভালো। দ্বিতীয়ত, এই প্রযুক্তিটি বাঁচো এবং বাঁচতে দাওয়ের উপর ভিত্তি করে। প্রকৃত বন্ধু পোকামাকড় এবং শত্রু পোকামাকড়ের মধ্যে যে শৃঙ্খল তৈরি করেছে এই রাসায়নিকগুলি তা নষ্ট করে দিয়েছে, যার কারণে রাসায়নিকের নির্বিচার ব্যবহার ছিল। কিন্তু
আইপিএম প্রযুক্তির মাধ্যমে এটি বজায় রাখা হয়েছে এবং আমরা চাই এই প্রযুক্তিটি সারা দেশে ছড়িয়ে পড়ুক এবং এটি খুবই কার্যকর, যার কারণে আমি 12 বছর ধরে এই প্রযুক্তি ব্যবহার করে ধান একদম চাষ ঠিক। করেছি এবং 12 বছরে 5 বছর কেটে গেছে যেখানে আমি 1 টাকারও ওষুধ ব্যবহার করিনি। কীটনাশক ব্যবহারে আমি 40 থেকে 35 থেকে 40% সার সাশ্রয় করেছি। এই প্রযুক্তির মাধ্যমে আমি 70 থেকে 80% কীটনাশক সাশ্রয় করেছি এবং যদি আমি মোট ইনপুটের খরচের কথা বলি তাহলে এতে প্রায় 15% সাশ্রয় হয়। হ্যাঁ, এটা খুবই ভালো একটা ব্যাপার। দেখুন কৃষকেরা আইপিএম ব্যবহার করে তাদের অভিজ্ঞতা কিভাবে ভাগ করে নিতে পারেন। আপনি আপনার জায়গায় বসতে পারেন, তাই এখনই প্রোগ্রামটি শেষ করার সময়। কিন্তু আমরা এই প্রোগ্রামটি খুবই ইতিবাচকভাবে শেষ করব যাতে এই বিষয়টি কেবল এখানেই না থাকে। এই প্রোগ্রামের কণ্ঠস্বর দেশের প্রতিটি কোণে পৌঁছানো উচিত। আমাদের কৃষকেরা যেখানেই যান না কেন তাদের বলা উচিত যে তারা কি শিখেছে এবং কিভাবে এটি তাদের জীবনে গ্রহণ করতে হবে। এটি মাঠে গ্রহণ করতে হবে এবং এর জন্য আমাদের শপথ নিতে হবে। তাই আমি ডক্টর অজন্তাজিকে অনুরোধ করতে চাই যে তিনি আমাদের মধ্যে মঞ্চে আসুন এবং আমাদের কৃষকদের শপথ নিতে বলুন যে আমরা প্রকৃতির সাথে হাঁটবো এবং আইপিএম ব্যবহার করব। তো সমস্ত কৃষক ভাইরা বলবেন, আমি জানি যে কীটনাশক ব্যবস্থাপনা গ্রহণ উদ্ভিদ সুরক্ষার জন্য একটি টেকসই এবং লাভজনক কৌশল। এটি কেবলমাত্র কৃষি উৎপাদনের মান উন্নত করে না, বরং প্রকৃতির জন্য সুরক্ষিত এবং এক পৃথিবী এক স্বাস্থ্যের আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাই আমি নিজেও আইপিএম গ্রহণ এবং অন্যান্যদের দ্বারা এটি গ্রহণ করার এবং প্রচার করার শপথ নিচ্ছি। ধন্যবাদ। তাই আমাদের সকল কৃষক হৃদয়ে এই শপথ নিয়েছেন এবং আমি নিশ্চিত যে এখান থেকে চলে যাওয়ার পর তারা এটি ভুলে যাবেন না, তারা এটি মনে রাখবেন এবং এটি মানুষের কাছে ছড়িয়ে দেবেন। এই বার্তাটি নিয়ে আজকের কৃষি চৌপালের আলোচনায় আমি আপনার অনুমতি নিচ্ছি, তবে আপনি দূরদর্শন কিষানের সাথেই থাকুন। নমস্কার।